আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় ডাবল এন্ট্রি সিস্টেম, যেখানে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, এর রুলস এবং উদাহরণের মাধ্যমে কিভাবে ডাবল এন্ট্রি করতে হয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে এই ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং এন্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা বলতে চাই ডাবল এন্ট্রি সিস্টেমটা কী। ডাবল এন্ট্রি সিস্টেম হলো এমন একটা হিসাব পদ্ধতি যেখানে প্রত্যেকটা লেনদেন যে দুটি অ্যাকাউন্টকে প্রভাবিত করে, এই দুটি অ্যাকাউন্টই সাধারণত এখানে চলে আসবে। কারণ আমরা জানি প্রত্যেকটা ট্রানজ্যাকশন মূলত একই সাথে দুটি অ্যাকাউন্টকে প্রভাবিত করে। যেমন ধরেন, আমরা যদি কোনো একটা অফিস ইকুইপমেন্ট পারচেস করি, তাহলে অফিসে যেমন ইকুইপমেন্ট ইন হয়, সাথে সাথে কিন্তু যদি ক্যাশে পারচেস করি তাহলে ক্যাশ আউট হয়। তার মানে দুটি অ্যাকাউন্টে একটা ট্রানজ্যাকশন হিট করে এবং এই বুককিপিং সিস্টেম অর্থাৎ এই ডাবল এন্ট্রি সিস্টেম এই দুটি অ্যাকাউন্টকেই একই সাথে নিয়ে আসে। দুটি অ্যাকাউন্টের এন্ট্রি আমরা একই সাথে দিচ্ছি, যাতে করে যে যে অ্যাকাউন্টে এটি হিট করছে সেটার কমপ্লিট ইম্প্যাক্ট আমাদের বুককিপিংয়ে পড়ে। এটা প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে, যেখানে আমরা দুটি সাইডে আমরা এন্ট্রি দিয়ে থাকি, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড, এবং এই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড অবশ্যই 100% ইকুয়াল হতে হবে। যেহেতু এখানে দুটি অ্যাকাউন্টই চলে আসছে, তাই এই ডাবল এন্ট্রি সিস্টেম আমাদের এই অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশানের অ্যাকুরেসি এবং যদি কোনো ভুল থাকে সেটাকেও এই সিস্টেমের মাধ্যমে কারেকশন করা যাচ্ছে। কোনো ফ্রড হওয়ার সুযোগ থাকে না এই এন্ট্রি সিস্টেমে। তাই এই ডাবল এন্ট্রি সিস্টেম সবচেয়ে নিরাপদ এন্ট্রি সিস্টেম। এটা ফিচার সম্পর্কে বললে নেই একটু। এটা মূলত যেহেতু বোথ সাইডে ডেবিট এবং ক্রেডিট এন্ট্রি নিশ্চিত করে, এটা একটা কমপ্লিট রেকর্ড ট্রানজ্যাকশানের রেকর্ড করে। কারণ একটা ট্রানজ্যাকশানে যেহেতু দুইটা অ্যাকাউন্টে হিট করে, আমরা এই ডাবল এন্ট্রিতে দুটি অ্যাকাউন্টেই কিন্তু এন্ট্রি দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের দুটি অ্যাকাউন্টই এখানে চলে আসছে এবং এটা থেকে পরবর্তীতে ট্রায়াল ব্যালেন্সও তৈরি করা যাচ্ছে। ডাবল এন্ট্রি সিস্টেমের বেসিক প্রিন্সিপালগুলি সম্পর্কে একটু বলতে চাই। এই এন্ট্রি সিস্টেমের দুইটা সাইড আছে, ডেবিট ক্রেডিট, এটা আমরা আগেই বলেছি। এটা ডুয়াল অ্যাসপেক্টে এন্ট্রি দেওয়া হয়। যেহেতু এখানে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড নিশ্চিত করা হয়, তাই আমাদের ফুল ট্রানজ্যাকশানের কমপ্লিট সিনারিও আমাদের এই ডাবল এন্ট্রি সিস্টেমে নিশ্চিত করে। এবং এই ডেবিট ক্রেডিটগুলি যে রুলগুলি ফলো করে, আমরা কয়েক ধরনের অ্যাকাউন্টে আমরা এটা নিশ্চিত করতে পারি। যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে ডেবিট কোনো কিছু রিসিভ করলে, রিসিভার যখন কোনো কিছু রিসিভ করছে, যেমন যদি একজন ল্যান্ড ওনার ভাড়া রিসিভ করে, তাহলে সে ল্যান্ড রেন্ট অ্যাকাউন্ট তার ডেবিট হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, রেন্ট ক্রেডিট হচ্ছে। আবার যে পেমেন্ট করছে তার থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাই সে ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে। একইভাবে রিয়েল অ্যাকাউন্ট, আমরা সাধারণত কোনো অ্যাসেট বা কোনো ইকুইপমেন্ট যখন কোম্পানিতে প্রবেশ করছে, এক্ষেত্রে আমরা রিয়েল অ্যাকাউন্ট মেনটেন করি, যেখানে কোনো কিছু ইন হওয়ার সাথে সাথে ডেবিট হচ্ছে এবং যখন কোনো কিছু বের হয়ে যাচ্ছে, যেমন অ্যাসেট আসলে ইন হচ্ছে, অ্যাসেটের অ্যাগেনস্টে ক্যাশ বেরিয়ে যাচ্ছে কোম্পানি থেকে, তখন এটাকে ক্রেডিট করছি। যখন ইন হচ্ছে তখন ডেবিট হচ্ছে, যা আউট হয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্রেডিট করছি। এবং অন্য আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, যেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট সাধারণত এক্সপেন্স বা লসগুলি এবং কোম্পানির যে ইনকাম গেইন আছে এইগুলিকে নিয়ে কাজ করে। যদি এক্সপেন্স বা লস বেড়ে যায় তাহলে ডেবিট, আর যদি ইনকাম বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে। আমরা এখানে একটা সামারাইজ করে নেই আমাদের পূর্ববর্তী আলোচনাটাকে। যখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলছি, তখন রিসিভার যাই হোক না, কোম্পানি যাই কিছু রিসিভ করবে সেটাকে ডেবিট করব, যা কিছু পেমেন্ট হয়ে যাবে, বের হয়ে যাবে, গিভার সেকশনটা হয়ে যাবে ক্রেডিট। রিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে আমাদের ডেবিট, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা ক্রেডিট। এবং নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রেও তাই, যেটা প্রবেশ করছে সেটা ডেবিট এবং যেটা বের হয়ে যাচ্ছে সেটা ক্রেডিট। তাহলে এই ডায়াগ্রামটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা এন্ট্রি সিস্টেমটাকে খুব সহজ করে বলে দিচ্ছি আপনাদের জন্য। যখনই আপনার এন্ট্রিতে দেখবেন যে আপনার অ্যাসেট এবং এক্সপেন্স বেড়ে যাচ্ছে, এটাকে সবসময় ডেবিট করবেন। যদি লায়াবিলিটিস এবং ইনকাম বাড়ে তাহলে ক্রেডিট করবেন। এই ছোট্ট নিয়মটা মনে রাখলে ডাবল এন্ট্রিতে কখনোই ভুল হবে না। অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট এবং অন্য সব ক্ষেত্রেই ক্রেডিট হবে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এটাকে একটু দেখার চেষ্টা করি। যেমন ধরি, একটা অর্গানাইজেশন কিছু
$1000 কিছু ফার্নিচার পারচেস করেছে। সেক্ষেত্রে যেহেতু ফার্নিচার কোম্পানিতে ইন হচ্ছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট আমাদের এখানে ডেবিট হচ্ছে 1000 টাকা, যেহেতু $1000 এটা পারচেস হয়েছে। সাথে সাথে যেহেতু ক্যাশ প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে এবং ইকুয়াল ক্রেডিট হবে, অবশ্যই $1000 এখানে ক্রেডিট হবে। জার্নাল এন্ট্রিটাও আমরা এইভাবেই দেবো। যদি একটা ওনার কয়েকটা জার্নাল এন্ট্রি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন একজন বিজনেস ওনার তার বিজনেসে $5000 ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে কি বিজনেসের $5000 ইন হয়েছে, তাই এটা ক্যাশ ক্রেডিট হচ্ছে। সাথে সাথে ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে। আবার যদি বিজনেস রেন্ট প্রদান করে $500 সেখান থেকে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট হয়ে যাচ্ছে, যেহেতু এক্সপেন্স বেড়ে যাচ্ছে এবং সাথে যেহেতু ক্যাশ পেমেন্ট করা হচ্ছে, ক্যাশ বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাশ কমে যাওয়ার কারণে এটা ক্রেডিট হয়ে যাচ্ছে। আমি আগে বলেছিলাম অ্যাসেট বাড়লে এক্সপেন্স বাড়লে ডেবিট, যেহেতু এখানে এক্সপেন্স বেড়েছিল সে কারণে এটা ডেবিট। এবারে লেজার পোস্টিংয়ের বিষয়ে একটু বলতে চাই। এই যেহেতু এটা বোথ সাইড অ্যাকাউন্টকে শো করে, তাহলে এই অ্যাকাউন্টটা পরবর্তীতে লেজার ক্রিয়েটের জন্য সহজ হয় এবং এটা থেকে ট্রায়াল ব্যালেন্সও তৈরি করা সহজ হয়। কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আরেকটু সহজ করার চেষ্টা করছি। যেমন ধরেন একটা কোম্পানি কিছু $2000 দিয়ে কিছু ইনভেন্টরি পারচেস করেছে, $2000 কিন্তু পেমেন্ট এখনও করেনি, ক্রেডিটে পারচেস করেছে। সেক্ষেত্রে ইনভেন্টরি অ্যাকাউন্ট, যেহেতু ইনভেন্টরি ইন হচ্ছে অর্গানাইজেশনে, ইনভেন্টরি অ্যাকাউন্ট এখানে ডেবিট হচ্ছে এবং যেহেতু এখানে প্রতিষ্ঠান পেমেন্ট করেনি, লায়াবিলিটি বেড়েছে। আমি বলেছিলাম ইনকাম লায়াবিলিটি এগুলি বাড়লে ক্রেডিট হয়, তাহলে এখানে লায়াবিলিটি বেড়ে গেছে, যেহেতু তাকে পে করতে হবে, তাই এখানে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট পেয়েবল 2000 টু অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়ে যাচ্ছে। আমাদের জার্নাল এন্ট্রিটা আমি যেভাবে দেখালাম এখানে, জার্নাল এন্ট্রিটা ঠিক এভাবেই দিতে হবে। আরও দু একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। ধরেন একটা অর্গানাইজেশনকে $1200 স্যালারি পেমেন্ট করতে হবে, যেহেতু স্যালারি এক ধরনের এক্সপেন্স, এই এক্সপেন্সটাকে আমরা সার্ভিস নেওয়ার পরেই তো স্যালারি প্রদান করছি, তাহলে এটা একটা এক্সপেন্স। যেহেতু এটা একটা এক্সপেন্স বেড়ে গেছে, তাহলে এই অ্যাকাউন্টকে ডেবিট করব। আর যেহেতু পেমেন্ট করতে হবে ক্যাশ, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। আবার ধরেন অর্গানাইজেশন $3000 কাস্টমারের থেকে রিসিভ করেছে তার প্রোডাক্ট সেল করার মাধ্যমে, তাহলে কি কোম্পানিতে ক্যাশ প্রবেশ করছে। যেহেতু $3000 সে সেল করছে, $3000 তার ডেবিট হচ্ছে। সাথে যেহেতু রেভিনিউ বেড়ে যাচ্ছে, কোম্পানির রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। যেহেতু রেভিনিউ এক ধরনের ইনকাম, এই অ্যাকাউন্ট ইনকাম বাড়লেও সেটা ক্রেডিট হচ্ছে, সেই কারণে ওটা ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে একটু সামারাইজ করে নিই। আমরা ডাবল এন্ট্রি সিস্টেমটা বুঝলাম। ডাবল এন্ট্রি সাধারণত দুই সাইডে ডেবিট করে এন্ট্রি দিতে হয়, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড থাকবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশানে যে দুইটা অ্যাকাউন্টে হিট করবে, সেই দুইটা অ্যাকাউন্ট তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ডেবিট অথবা ক্রেডিট হবে এবং এটাকে গোল্ডেন রুল অনুযায়ী করতে হয়। আমি আগে বলেছিলাম রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের যে কথাগুলি বলেছিলাম, এগুলোকে একটু ব্যাক করে নিলে আপনারা দেখতে পারবেন ভিডিওটাকে। এবং যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনাদের, তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের ভিডিওতে সাথে থাকার জন্য। কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, যদি কোনো ইনফরমেশন দিতে পারি, তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনার বন্ধুদের মাঝখানে এটা পৌঁছে দিতে চান, তাহলে শেয়ার করবেন।